সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন শিক্ষাক্রম নিয়ে তোমাদের জানার আগ্রহ অনেক বেশি। এই জন্য নতুন শিক্ষাক্রম নিয়ে যে কোনো আপডেট পেলে আমরা সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। সো আজকে আমরা আলোচনা করব নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি নিয়ে। শিক্ষার্থীরা কিভাবে মূল্যায়িত হবে বা শিক্ষার্থীদের কিভাবে মূল্যায়ন করা হবে, সেই মূল্যায়নের উপর ভিত্তি করে কিভাবে তাদের রেজাল্ট শিট তৈরি করা হবে এবং কার উপর ভিত্তি করে বা কিসের উপর ভিত্তি করে তারা উপরের শ্রেণীতে যাবে অথবা চলতি শ্রেণীতে থেকে যাবে, সেই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার করা হয়েছে। সো বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিও থেকে। আশা করি আজকের ভিডিও থেকে তোমরা নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে নতুন কিছু তথ্য জানতে পারবে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ। নিউজের শিরোনাম নতুন শিক্ষাক্রম, জিপিএ 5 ছেড়ে এবার ত্রিভুজ পাওয়ার লড়াই। সো আমরা বিস্তারিত জানার জন্য একটু নিচে স্ক্রল করছি। নতুন শিক্ষাক্রমের অন্যতম লক্ষ্য শিক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ কমানো, নম্বর বা জিপিএ 5 পাওয়ার কথিত যুদ্ধ থামানো। বলা যাবে না কেউ ভালো কেউ খারাপ, তারা কাজ করতে করতে শিখবে, জানবে। মোট কথা হাতে কলমে শেখানো এই শিক্ষাক্রমের মূল উদ্দেশ্য। অথচ বছর শেষে উল্টো চিত্র দেখছেন শিক্ষার্থী অভিভাবকরা। বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের নামে ত্রিভুজ পাওয়ার অঘোষিত লড়াইয়ে নামতে হচ্ছে শিক্ষার্থীদের। জানা যায় চলতি বছর মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করছে শিক্ষার্থীরা। বছরের মাঝামাঝি সময়ে তাদের ষান্মাসিক মূল্যায়ন হয়। বছরের শেষে এখন হবে সামষ্টিক মূল্যায়ন। এই মূল্যায়ন প্রক্রিয়া কেমন এবং কিভাবে করতে হবে তার টুলস বা নির্দেশনা গত 5 নভেম্বর স্কুলে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি। এটি প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। নির্দেশিকায় বলা হয়েছে নতুন শিক্ষাক্রমে পারদর্শিতার সূচক অর্থাৎ পারফরম্যান্স ইন্ডিকেটর অনুযায়ী ফল প্রকাশ করা হবে। সূচক ধরে শিক্ষার্থীকে মূল্যায়ন করে ত্রিভুজ, বৃত্ত ও চতুর্ভুজ চিহ্ন দেখাবেন শিক্ষকরা। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে 10টি করে বিষয়, সেগুলো হলো বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, ধর্মশিক্ষা, স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প ও সংস্কৃতি। সবগুলো বিষয়েই চিহ্ন দিয়ে মূল্যায়ন করবেন শিক্ষকরা। নির্দেশিকার শ্রেণী উন্নয়ন নীতিমালা অংশের তথ্য অনুযায়ী একজন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে হলে 2টি বিষয় বিবেচনা করা হবে। প্রথমত শিক্ষার্থীর স্কুলে উপস্থিতির হার এবং দ্বিতীয়ত বিষয়ভিত্তিক পারদর্শিতা। 70% ক্লাসে উপস্থিত থাকলে তাকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে ধরা হবে এবং পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা যাবে। দ্বিতীয় বিবেচ্য বিষয় হল পারদর্শিতার নির্দেশকের ভিত্তিতে শিক্ষার্থীর অর্জনের মাত্রা। সর্বোচ্চ 3টি বিষয়ের ট্রান্সক্রিপ্টে সবগুলো পারদর্শিতার নির্দেশকে কোনো শিক্ষার্থীর অর্জনের মাত্রা যদি চতুর্ভুজ থাকে তবে তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের জন্য বিবেচনা করা যাবে না। সো বিষয়টা আমরা যদি একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি তাহলে উপরে একটা চিত্র দেখা যাচ্ছে। এই চিত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা বিষয়ে বিভিন্ন ইন্ডেক্স রয়েছে, তারপর পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে। সো বাংলা দেখা যাচ্ছে অনেকগুলো সূচকে মিলে গড় করে টোটাল নির্ণয় করা হচ্ছে যে ত্রিভুজ পেয়েছে, ঠিক আছে। সো এইখানে একটা বিষয় লক্ষ্য করো, যদি আমরা চতুর্ভুজকে ধরে নেই যে এ বিষয়ে ফেল, বৃত্তকে ধরে নেই যে বিষয়ে পাশ করেছে মোটামুটি, আর ত্রিভুজ মানে হচ্ছে ভালো ফলাফল। এখন বলা হয়েছে কেউ যদি 3টা বেশি বিষয় অর্থাৎ 3টা বা তার বেশি বিষয়ে চতুর্ভুজ পায় তাহলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না, ঠিক আছে। আমি আবারও বলছি, আমরা চতুর্ভুজকে যদি ধরি খারাপ ফলাফল, বৃত্তকে যদি ধরি মোটামুটি ফলাফল, আর ত্রিভুজকে যদি ধরি ভালো ফলাফল, তাহলে কেউ যদি 10টা বিষয়ের মধ্যে 3টা বা তার বেশি বিষয়ে চতুর্ভুজ পায় বা খারাপ ফলাফল করে, সেই ক্ষেত্রে সে পরের শ্রেণীতে উত্তীর্ণ হবে না। সো
আশা করি বোঝাতে পেরেছি। এরপর আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। মূল্যায়ন নির্দেশিকায় আরও বলা হয়েছে, পারদর্শিতার বিবেচনায় কোনো শিক্ষার্থী যদি পরবর্তী শ্রেণীতে ওঠার জন্য বিবেচিত না হয়, তখন শুধু উপস্থিতির হারের ভিত্তিতে তাকে উত্তীর্ণ করা যাবে না। তবে পারদর্শিতার বিবেচনায় উত্তীর্ণ শিক্ষার্থীর ক্লাসে উপস্থিতি কম হলে পরের ক্লাসে তাকে উঠতে দেওয়া যাবে কিনা তা শিক্ষকরা সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ কেউ যদি পারদর্শিতার দিক থেকে পিছিয়ে পড়ে তাহলে তাকে পরবর্তী ক্লাসে ওঠানো যাবে না, ঠিক আছে। আর যদি কেউ পারদর্শিতার স্কেলে উত্তীর্ণ হয়ে যায় কিন্তু তার উপস্থিতি 70% বা তার কম থাকে, সেই ক্ষেত্রে শিক্ষকরা বিবেচনা করবেন যে তাকে পরবর্তী শ্রেণীতে ওঠানো যায় কিনা। কেউ একই ক্লাসে থেকে গেলে তাকে এগিয়ে নেওয়ার জন্য আত্ম উন্নয়ন পরিকল্পনা করতে হবে। এতে তাকে সংশ্লিষ্ট বিষয় শিক্ষক সহযোগিতা করবেন। আর এক বা একাধিক বিষয়ে শিখন ঘাটতি নিয়ে পরের ক্লাসে উঠে যাওয়া শিক্ষার্থীকে 6 মাসের শিখন উন্নয়ন পরিকল্পনা করতে হবে। অন্যদিকে পরের ক্লাসে উঠতে না পারা শিক্ষার্থীরাও বছর শেষে তার পারদর্শিতার ভিত্তিতে ট্রান্সক্রিপ্ট পাবে। এবার আমরা জানার চেষ্টা করি যে কি করলে ত্রিভুজ আর কি করলে চতুর্ভুজ। শিক্ষার্থীরা কি করলে ত্রিভুজ, বৃত্ত ও চতুর্ভুজের মধ্যে একটি ইন্ডিকেটর পাবে তা জানতে স্কুলে পাঠানোর টুলস বা নির্দেশিকা পর্যালোচনা করা হয়। অধ্যায় অনুযায়ী কাজ ও শেখার ধরন ভিন্ন। যেমন ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের 7 নম্বরের অধ্যায়ে রয়েছে স্কিল কোর্স। এই অধ্যায়ে পারদর্শিতার সূচক 6.71 সঠিকভাবে ভাত রান্না করতে পারা এবং বাড়িতে নিয়মিত ভাত রান্নার অনুশীলন। এই সূচক অনুযায়ী পারদর্শিতার মাত্রা বলতে বোঝানো হয়েছে যদি কোনো শিক্ষার্থী ভাত রান্নায় আংশিক দক্ষতা অর্জন করে এবং কদাচিৎ বাড়িতে ভাত রান্নার অনুশীলন করে তাহলে তাকে চতুর্ভুজ দিয়ে মূল্যায়ন করতে হবে। তারপর যদি কেউ পারদর্শিতার পরিচ্ছন্নতা বজায় রেখে নিরাপত্তা মেনে ভাত রান্না করতে পারে এবং বাড়িতে মাঝে মাঝে অনুশীলন করে তাহলে তাকে বৃত্ত দিয়ে মূল্যায়ন করা হবে। আবার কেউ যদি পরিচ্ছন্নতা বজায় রেখে নিরাপত্তা মেনে ভাত রান্না করতে পারে এবং বাড়িতে নিয়মিত অনুসরণ করে তাহলে সে পাবে ত্রিভুজ, যা পারদর্শিতা সূচকের মাত্রায় দক্ষ বলে বিবেচিত। অর্থাৎ মাঝে মাঝে অনুশীলন করলে বৃত্ত, নিয়মিত অনুশীলন করলে ত্রিভুজ। এখন আমরা জানব যে এই বিষয়ে অভিভাবকরা কি বলছেন। নির্দেশিকা প্রকাশের পর উৎকণ্ঠা আরও বেড়েছে অভিভাবকদের। 3 বিষয়ে চতুর্ভুজ পেলে সন্তান পরের ক্লাসে উঠতে পারবে না, এটা নিয়ে এখন তাদের বেশি উদ্বেগ। অভিভাবকদের অভিযোগ, পাশ ফেল নেই বলে এনসিটিবি, মাউসি ও স্কুল পক্ষ থেকে এতদিন যা বলা হয়েছে তা তো এখন পুরোপুরি মিথ্যা। এখানে চতুর্ভুজকে সবচেয়ে দক্ষ বা ভালো এখানে ত্রিভুজকে সবচেয়ে দক্ষ বা ভালো, বৃত্তকে মোটামুটি ভালো এবং চতুর্ভুজকে খারাপ হিসাবে দেখানো হচ্ছে। সামষ্টিক মূল্যায়নের মাত্র 4 দিন আগে এগুলো জানানো হচ্ছে। ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর একজন ছাত্রীর মা বলেন, সন্তান কি করছে তা শুধু শিক্ষকরাই জানছেন। লিখিত পরীক্ষা নেই বলে এখন দলগত ও একক কাজ ভালো করলেও কোনো শিক্ষক যদি কাউকে চতুর্ভুজও দিয়ে দেন তাহলে চ্যালেঞ্জ করার মতো বা অভিযোগ করার মতো কোনো সুযোগ থাকছে না। বাধ্য হয়ে অভিভাবকরা সবাই এখন ত্রিভুজ পাওয়ার জন্য শিক্ষকের কাছে ধর্ণা দিচ্ছেন। তিনি বলেন, আগে শিক্ষকের কাছে ইংরেজি, গণিত, বিজ্ঞান সহ 2-3টা সাবজেক্ট প্রাইভেট পড়ালেই হতো, এখন 10 সাবজেক্টে তো 10 জন শিক্ষকের কাছে পড়াতে পাঠাতে হবে। তা না হলে দেখা যাবে আমার সন্তানকে চতুর্ভুজ দিয়ে দিচ্ছে। বোরহানুদ্দিন সোহেল নামে আরেকজন অভিভাবক বলেন, নতুন কারিকুলামে তো পড়াশোনা নেই, সবাই বলছে ইন্টারনেট ও বই দেখে দেখে লেখা যায় এখন। এরপরও যদি কোনো শিক্ষার্থীকে শিক্ষকরা চতুর্ভুজ দিয়ে দেন তাহলে তো সবাই বলবে বই দেখে, ইন্টারনেট দেখে লিখেও পাশ করতে পারেনি। তখন ওই শিক্ষার্থীর মানসিক অবস্থা কেমন হবে? এটা কি চাপ নয়? সম্মিলিত শিক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর কবির বলেন, চাপ থাকুক, শিক্ষার্থীরা পড়ালেখা করুক, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কারিকুলামে যেভাবে মূল্যায়ন করা হচ্ছে, যেভাবে দলগত প্রজেক্টের কাজ দেয়া হচ্ছে
তাতে শিক্ষার্থী অভিভাবকরা উদ্বিগ্ন। তিনি বলেন, সারা বছর শিক্ষার্থীরা কিছুই করল না, বছর শেষে তাদের মূল্যায়ন হবে। শহরের শিক্ষার্থীরা কেউ কেউ ইন্টারনেট দেখে কিছু কাজ করলেও গ্রামের শিক্ষার্থীরা কিছুই শেখেনি, তারা পড়েও নি, কাজও করেনি। এভাবে চলতে থাকলে গ্রামের মেধাবী অনেক শিক্ষার্থী ঝরে পড়বে, অকালেই তাদের শিক্ষাজীবন শেষ হয়ে যাবে। রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করে বলেন, প্রত্যেকটি বিষয় মূল্যায়নের জন্য যত বড় গাইডলাইন দেয়া হয়েছে তা 3 থেকে 4 দিনে আয়ত্ত করা শিক্ষকদের পক্ষে সম্ভব নয়, অথচ 9 নভেম্বর থেকে সামষ্টিক মূল্যায়ন শুরু হবে। এখন শিক্ষকরা না বুঝে যদি ভুল করে বসেন তখন এর দায় কে নেবে? তিনি বলেন, ভিন্ন ভিন্ন বিষয়ে আলাদা শিক্ষক, কেউ গণিতের সুযোগ ঠিক করবে, কেউ বাংলার। যদি কেউ 3 বিষয়ে চতুর্ভুজ পেয়ে যায় সে তো পরের ক্লাসে উঠতে পারবে না, অথচ পরীক্ষা পদ্ধতিতে 6ষ্ঠ 7ম শ্রেণীতে ফেলের হার নেই বললেই চলে। এটা শিক্ষার্থীদের উপর চাপ, শিক্ষকদের উপরও বাড়তি চাপ। জানতে চাইলে এনসিটিভির শিক্ষাক্রম ইউনিটের সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন, যে টুলস শিক্ষকদের দেয়া হয়েছে তাতে খুব স্পষ্ট বর্ণনা রয়েছে। একজন শিক্ষার্থীকে চাইলেই চতুর্ভুজ দেওয়া সম্ভব নয়, কয়েকটি সূচকের মাত্রা মিলিয়ে সামষ্টিক মূল্যায়ন হবে। আমার তো মনে হয় কেউ এত বেশি চতুর্ভুজ পাবে না, এগুলো নিয়ে অভিভাবক শিক্ষার্থীদের চিন্তা না করাই ভালো। তিনি আরও বলেন, শিক্ষার্থীর মূল্যায়নের রেকর্ড সংগ্রহের জন্য ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজের মতো চিহ্নগুলো ব্যবহার করা হলেও ট্রান্সক্রিপ্টে এগুলোর কোনো উল্লেখ থাকবে না। এটা নির্দেশিকায় উল্লেখ রয়েছে। সেখানে আমরা বলেছি, ট্রান্সক্রিপ্টের ফরম্যাটে উল্লেখিত চিহ্নগুলোর পরিবর্তে শিক্ষার্থীর অর্জিত সর্বোচ্চ পারদর্শিতার মাত্রা টিক দিয়ে চিহ্নিত করা হবে। সো এই বিষয়টা যদি আমরা চিত্রের সাহায্যে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে এখানে আমরা চিত্রের সাহায্য নিব। সো এখানে দেখা যাচ্ছে জীবন ও জীবিকা বিষয়ের জন্য 6ষ্ঠ শ্রেণীতে এরকমভাবে তৈরি করা হবে যে চতুর্ভুজ পেয়েছে নাকি বৃত্ত পেয়েছে নাকি ত্রিভুজ পেয়েছে, এভাবে প্রত্যেকটা বিষয়ের শীট তৈরি করা হবে। যেই যেই বিষয়ের শিক্ষক সেই সেই বিষয়ের এরকম শীট তৈরি করে দেবেন প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য। সো এখানে গণিত বিষয়টা দেখা যাচ্ছে 7ম শ্রেণীর। সো এখানেও নির্ণয় করা হবে যে চতুর্ভুজ পেয়েছে নাকি বৃত্ত পেয়েছে নাকি ত্রিভুজ। এইভাবে প্রত্যেকটা বিষয়ের জন্য মূল্যায়নের ছক তৈরি করা হবে। তারপর রেজাল্ট যেভাবে প্রকাশ করা হবে সেটা হচ্ছে, রেজাল্টে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ ইন্ডিকেটর দেয়া থাকবে না, ঠিক আছে। শিক্ষার্থীর অর্জন প্রকাশ করা হবে এরকম 7টি স্তর বিন্যাস করে, ঠিক আছে। যদি সে এটুকু অর্জন করে একটা ঘর তাহলে বলা হবে প্রারম্ভিক বা এলিমেন্টারি। তারপর যদি সে আরেকটু বেশি দক্ষতা অর্জন করে তাহলে বলা হবে বিকাশমান বা ডেভেলপিং। তারপর আরেকটু ভালো করলে তাকে বলা হবে অনুসন্ধানী বা এক্সপ্লোরিং। আরেকটু ভালো করলে তাকে বলা হবে সক্রিয় বা অ্যাক্টিভেটিং। আরেকটু ভালো করলে তাকে বলা হবে অগ্রগামী বা অ্যাডভান্সিং। আরেকটু ভালো করলে অর্জনমুখী বা অ্যাচিভিং। সবচেয়ে ভালো করলে অনন্য বা আপগ্রেডিং, ঠিক আছে। সো এইভাবে একটা ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে। প্রত্যেক বিষয়ে শিক্ষার্থীর স্কেল অর্থাৎ পারদর্শিতার কোন স্কেলে রয়েছে সেটা মূল্যায়ন করে দেখানো হবে, যেখানে কোনো ত্রিভুজ, চতুর্ভুজ বা বৃত্ত থাকবে না, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। নতুন শিক্ষাক্রমে কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, কিভাবে প্রত্যেকটা বিষয় মূল্যায়ন করা হবে, সামষ্টিকভাবে কিভাবে ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে এবং ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্তের উপর ভিত্তি করে কিভাবে পারদর্শিতার মূল্যায়ন করা হবে এবং কে উপরের ক্লাসে উঠতে পারবে কে উঠতে পারবে না সেটা কিভাবে ঠিক করা হবে, সবগুলো বিষয় আমরা সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বিষয়গুলো বিস্তারিত জানতে পেরেছো, ভালোভাবে বুঝতে পেরেছো। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।